যে পরীক্ষায় যে বিভিন্ন রকম ইয়েগুলো হতো, পরীক্ষাগুলো হতো, সেগুলো বসার যোগ্যতাই তো অর্জন করতে পারিনি। কিন্তু আমাকে যেহেতু আমার কাজে বেরোতে হয়েছে, আর দিনের শেষে হয়তো মানে মাসের শেষে হয়তো 1200-1500 টাকা পেতাম। তখন তার একশো গ্র্যান্ড ফ্রেন্ড ছিল না, সেইভাবে মানে সবই ইয়াং ছেলে মেয়ে। খেলা বলে খেলা ঘর বলে একটা সিরিয়াল ছিল, যেটা সোহমের প্রথম ডেবিউ, প্রথম ও যখন অভিনয় আসে, মানে ছোটবেলার অভিনয় থেকে যখন ও বড় হলো, প্রথম হিরো রোল করে, তাতে আমার একটা ক্যারেক্টার ছিল একটা বাঙাল ভাষার ক্যারেক্টার। আর যেহেতু মূলত বাঙাল, সেহেতু আমার পক্ষে অ্যাডভান্টেজ হয়েছে, এবং সেটা দেখেই আমাকে দেওয়া হয়েছিল। সেইটাই সোমা আজও এতদিন পরেও আমাকে একবারে ছিল। নমস্কার, আমি মৌমিতা। এমন একজন মানুষের কাছে যিনি মঞ্চে এবং ক্যামেরার সামনে সমান তালে সাবলীলভাবে অভিনয় করে চলেছেন দীর্ঘ বছর ধরে। তার অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে। তিনি আর কেউ নয়, তিনি আমাদের সবার প্রিয় দাদা সত্যম মজুমদার দাদা। আসুন তার কাছ থেকে আমরা শুনে নিই আরো কিছু অজানা কথা। নমস্কার দাদা। নমস্কার। আপনার কাছে প্রথমেই শুনবো যে আপনি এই অভিনয় জগতে এলেন কিভাবে, মানে ঠিক কবে থাকতে আপনার এই অভিনয়ের প্রতি ভালো লাগাটা শুরু হলো? সে তো প্রত্যেক মানুষেরই, যারা যে স্ট্রিমেই আসুক, তার পেছনে একটা দীর্ঘ ইতিহাস থাকে। তো আমি যখন প্রথম অভিনয়ে মানে মঞ্চে উঠি, তখন আমি ক্লাস 6-এ পড়ি। তো ব্যাপারটা হচ্ছে যে আমার পরিবারে আর কেউ যে মানে এই সংস্কৃতি জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তা নয়। কারণ আমরা ইদানিং এই মিডিয়াতে এসে দেখেছি যে প্রত্যেকেই তার দাদা কাকা বাবা মামা এরা অভিনয় ট্র্যাডিশনটা রয়েছে, কিন্তু আমার দিক থেকে সেরকম কিছু নেই। মানে হয়তো সংস্কৃতির প্রিয় মানুষ, কিন্তু তারা কোনোভাবে অন্য কোনো ডিপার্টমেন্টে গান আঁকা কি ডান্স এসবে ছিলেন না। একমাত্র আমি ওই বাড়ি থেকে একটু অন্যরকম হয়েছি। তো ছোটবেলার থেকেই মানে অভিনয়ের প্রতি কেন জানি না একটা শখ ছিল। শখটা ছিল প্রথমে যখন ওই বিজ্ঞাপনে হাতিমাকা ফিনাইলেক্স শনিবার হতো, রোববারে পিতৃকা হতো, বৌলিনের সংসার হতো, শুক্রবারের নাটক হতো, বুধবারে যাত্রা হতো। এগুলো তখন থেকেই আমার একটু শোনার আগ্রহ ছিল বরাবর। এবং তখন তো বড় রেডিও ছিল, ছোট রেডিও ছিল না। তখন মানে ব্যাটারি যখন শেষ হয়ে যেত, সেটা আমিও কানে লাগিয়ে শুনতাম। মানে হয়তো একই মাসে সেকেন্ড টাইম ব্যাটারি কেনার ক্ষমতা হয়তো আমার বাবার ছিল না, কারণ আমরা 5 ভাই বোন, সংসার বড় ছিল তখনকার দিনে, যেরকম হতো আর কি, সবারই সন্তান সন্ততি একটু বেশি ছিল। সেই জায়গা থেকে মানে ওই একবারে ফুরিয়ে গেছে আবার সঙ্গে সঙ্গে নিয়ে আসো, সেই আর্থিক ক্ষমতাও ছিল না। এই 5 জনের পরিবার, তাছাড়া বাবা মা, এই আমাদের পরিবার ছিল, সেটা চলতে গেলে একটু অসুবিধে হতো। যাই হোক, ওইভাবেই আমার একটা এইটার প্রতি একটা মানে ভালোবাসা তৈরি হয়। তারপরে আমাদের আমি যেখানে থাকতাম বেলঘরিয়ায়, সেখানে আমরা মানে বেলঘরিয়া কালচারাল অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি যুক্ত ছিলাম। তো আমাদের ওরা ওই তখন ওয়ান অ্যাক্ট কম্পিটিশন অনেক বেশি হতো, এখন অনেক কমে গেছে। তো তখন না খুব বেশি হতো। তখন আমাদের ক্লাব থেকে ওরকম ওই 7 দিনের ওয়ান অ্যাক্ট কম্পিটিশন হতো। তো ওই কম্পিটিশনে মানে আমরা যেহেতু মেম্বার, সেই হিসাবে চাঁদাপত্র যা করতে হতো, তখন এত ছোট ছিলাম যে চাঁদাপত্র কাটার জন্য আমাদের বেরোতে হতো না, কিন্তু অ্যাজ এ মেম্বার হিসাবে আমাদের ওই টিকিটটা লাগতো না। আমরা রেগুলার ঢোকার একটা আমাদের পাস দিয়েছিল, ওই পাসটা নিয়ে আমরা রেগুলার দেখতে পেতাম, এবং সবার আগে সামনের সারিতে বসতাম। যে ছোট ছিলাম, বাচ্চাদের সামনেই বসাতো, এবং উপভোগ করতাম। এক এক দিনের 4টে করে নাটক হতো, প্রায় 7 দিন ধরে এতগুলো নাটক হতো। এবং পরের দিন যেটা হতো, যে নাটক করে গেছে যারা, যে দলগুলো, তাদের হয়তো মেকআপ রুমে ঢুকতাম, মানে সকালবেলাও মঞ্চে ওই স্টেজটায় চলে আসতাম।
তো দেখতাম ওদের গ্রিন রুমে কারোর ক্রেপ পড়ে আছে, কারোর জিঙ্ক অক্সাইড হয়তো টেবিলে লাগিয়েছিল, সেগুলো দিয়ে নিজেরা আকাশ বুদ্ধি করে, আমাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল, আমরাই আমাদের মতো করে যে যার খুশি করতো ওরকম সংলাপ বলতাম। মানে ভালো লাগতো, এবং হয়তো যে নাটকগুলো দেখেছি তার সঙ্গে কোনো মিল নেই, তবু আমরাও মঞ্চটা কিভাবে ব্যবহার করবো এরকম সবার মধ্যে একটা একটা প্রাণবন্ত ব্যাপার ছিল। এবং তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে দেখা যেত যে পুকুরে পুজোর পরে ভাসান হয়েছে, সেই ভাসানের বিচুলি ওই ফ্রেমটা খুলে নিয়ে তার মধ্যে যে বিভিন্ন বাঁশের যে সরু সরু গোঁজ দেওয়া হতো স্ট্রাকচারটাকে দাঁড় করানো, সে সরু সরু হতো, সেগুলো দিয়ে রান্তা, সিগারেটের রান্তা পেঁচিয়ে, ছুরি, তরোয়াল, তারপরে আর ওই ওদের যে পুরোনো চুল ফুলগুলো লাগাতো সেগুলো, এবং সেটা যখন না পেতাম কচুরি পানার তলার অংশটাকে শুকিয়ে আঠা দিয়ে লাগিয়ে, মানে সেটা করকরে হয়ে যেত একটা সময় আবার শক্ত হলে, তো ওগুলো লাগিয়ে অভিনয় করেছি। মানে এবং এরকম হতো যে মানে একজন হয়তো আমার একটা বন্ধু বলছে যে আমি হিরো, তুই ভিলেন, আমি ঠিক আছে, আবার হয়তো আরেকটা সময় হলো তুই পুলিশ, আমি ভিলেন, এবার আমি হয়তো তাকে গুলি করছি, সে বলছে, আমি বললাম মরে যা, গুলি করছি তো, বলছে না আমি মরলে তো আমার পাট শেষ হয়ে যাবে, সে সাইড করে যাচ্ছে, শীত করে যাচ্ছে, এরকম সব মজার সব ঘটনা হতো। তো ওখান থেকে প্রথম যখন আমি মানে আমাদের ক্লাবে বড়দের তখন রিহার্সাল করতো, বড়রাই নাটক করতো, তখন আমরা তখন তো মানে গার্জিয়ান বলতে পাড়ার লোকও গার্জিয়ান ছিল, তো আমরা রাতের বেলা যখন রিহার্সাল করতাম, আমরা জানলা ফানলা দিয়েই তখন রিহার্সাল হতো। তো ওই ফাঁক দিয়ে দেখার চেষ্টা করতাম, হয়তো কেউ সেই সময় ক্লাব থেকে বেরিয়ে দেখছি যে আমরা জানলায় পড়াশোনা করেছি, চলে গেলাম, আবার পরের দিন কাকু আমরা দুপুরবেলা পড়াশোনা করবো, আমাদের একটু দেখতে দেবে, এইরকম ইন্টারেস্টেড ছিলাম। তো যাই হোক, সেটা অ্যালাউ করতো মাঝে মধ্যে। তারপর একটা সময় দেখলাম যে আমাদের যে ডিরেক্টর ছিলেন শ্রদ্ধেয়, মানে পথনাটকের জন্য শ্রদ্ধেয় পণপাল, তার জ্যেষ্ঠ পুত্র প্রদীপ পাল ওরফে গোপালদা, বেলঘরিয়া মানে নামকরা ফুটবলারও ছিলেন তিনি। তো উনি যখন ডিরেকশন দিতেন তখন বলতো, মানে সিনিয়ররা কেউ আসতো না, উনি হয়তো 7টার সময় চলে আসতেন, বা রবিবার হলে হয়তো আরো আগে অ্যাডভান্স আসতো, 6টায় আসতো, কিন্তু বাকিরা সমস্ত তাদের তখন মানে বাংলাদেশের অ্যান্টেনা ফ্যান্টেনা ছিল, বাংলাদেশে খুব ভালো ভালো নাটক হতো তখন, ও পুরোটা দেখে এসে তারপর তারা রিহার্সাল হতো, তখন হয়তো 8:30 9টা, ওইটা আমি কখন করবো, আমি বসে আছি 7টা থেকে, তোলা এখন এলি, এই করে যাই হোক কোনো বছর তাদের নাটকগুলো সেই বছরটা কমপ্লিট করার পর তারপরে সিদ্ধান্ত নিলেন যে বড়দের নিয়ে আমি আর করবো না, আমি এই ক্লাবের বাচ্চাগুলোকে নিয়ে করব। সেই নিয়ে আমাদের প্রথম উনি শুরু করলেন সুব্রত মুখোপাধ্যায়ের লেখা পরীক্ষা পাশের মন্ত্র বলে একটা কিশোর নাটক, ওটা করলেন। তারপরে ওনার আরেকটু পরের বছর পঞ্চভূতের শ্রী পঞ্চমী করেছিলেন, এবং সেটা বারবার কাট হয়েছিল, কারণ আমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবী অত্যন্ত সেন্সিটিভ ছিল, এবং থিয়েটার মনস্ক একটা, আমাদের ক্লাবটাও থিয়েটার মনস্ক একটা ক্লাব ছিল, সেই কারণে এই ধরনের সাংস্কৃতিক, মানে যেহেতু বেলঘরিয়া কালচারাল অ্যাসোসিয়েশন, তো সাংস্কৃতিক পরিকাঠামোই তৈরি হয়েছিল, সেই কারণেই এই আমাদের নিয়ে শুরু করলো, এবং তখন বললো যে কম্পিটিশন যাবে, কম্পিটিশনটা খায় না মাথায় দেয় তখন জানতাম না। তো যাই হোক, সেটা থেকে বরানগরে নপাড়াতে একটা কম্পিটিশন হতো, সেইখানে আমাদের ক্লাব নাম দিয়েছিল, তখন তো এন্ট্রি ফি দিতে হতো, আজকাল এন্ট্রি ফি দিতে হয় না, ওই জন্য অনেক দল অনেক জায়গায় যেতে পারে, তখন এন্ট্রি ফি দিতেই হতো। যাই হোক, এন্ট্রি ফি দিয়ে আমরা যখন ওখানে গেলাম, আমরা ওখানে আমাদের নাটকটা করলাম, আমাদের ক্লাব থেকে এত উৎসাহ ছিল, প্রায় 50 জন দর্শক গিয়েছিল আমাদের ক্লাব থেকেই ওদের অনুষ্ঠানে, যেহেতু হাঁটা পথ, প্রায় আড়াইশি ওই ব্রিজের তলা দিয়ে আড়াইশির টপকে গিয়ে ওই নপাড়ায় যেতে হয়, ওখানে পৌঁছে গেছিল। এবং ওই শোতে প্রথম আমরা কম্পিটিশন করে প্রোডাকশনের 7th হয়েছিলাম, আর সাইড বেস্ট একটা রান দিয়েছিলাম। ওটা মানে আমাকে তো প্রচন্ড ভাবে ডিস্টার্ব করেছে, আমাকে পুরো ফেরার সময় পুরোটা বাড়ি যখন ফিরেছি কাঁধে করে নিয়ে এসছে, মানে ভীষণ আনন্দ পেয়েছে যে বাচ্চারা এই জায়গায় পৌঁছে গেছে যেখানে বড়রা কিছুই করতে পারলো না। তারপরে ওখানে তখন সিপিএম জামানা ছিল, তখন ওখানে ওই ইয়ে হয়েছিল, কি বলে, উদ্যোগে বিভিন্ন রকম কম্পিটিশন হতো, সে ক্রীড়া হতো, সাংস্কৃতিক ডিপার্টমেন্টের বিভিন্ন রকম হতো, সেখানে আমরা নাম দিয়েছিলাম। সেখানেও
তখন বড়রা ফার্স্ট আমরা সেকেন্ড, বা আমরা ফার্স্ট বড়রা সেকেন্ড, এইরকম একটা এরকম প্রতিযোগিতা competition। চলতো। অন্যান্য সব মহুয়া ক্লাব সমস্ত ক্লাব ওখানে organize। বেলঘরিয়া উন্নয়ন না কি একটা অনুষ্ঠানের নামটা ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বেলঘরিয়া ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে প্রত্যেকটা আঞ্চলিক ক্লাবগুলোকে ওখানে অ্যাটেন্ড করতে হতো। কেউ গণসংগীতের কম্পিটিশন হতো, ক্যারাম, ফুটবল, ক্রিকেট, এছাড়াও সংস্কৃতি আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, নাটক প্রতিযোগিতা। সে নাটকে আমরা বড়রাও করেছিল, ছোটরাও আমরাও করেছিলাম। তা আমরা দুজনেই পেয়েছিলাম, মানে আমাদের ক্লাবের শিল্ড ভর্তি। বাহ। মানে তখন শিল্ড দিত, এগুলোই দিত, তখন তখন টাকার অঙ্কটা হ্যাঁ, আসেনি, তখন শিল্ডই ছিল। টাকার অঙ্কটা আসেনি, শিল্ডে ভর্তি, মানে ভীষণ খুশি হয়েছিলাম। তো সেখান থেকেই আমার গ্রো করেছে। এবং আমি খুব সাধারণ ঘরের ছেলে বলে মানে মানে এবং 5 জনের পরিবার, বাবা একমাত্র রোজগারে, সেই কারণে খুব ভালো পড়াশোনা করতে পারিনি, কোনো মতে টাই পায় পাশ করে গেছি, মানে সেইভাবে প্রাইভেট টিউটারও লাগতে পারেনি। শেষের দিকে রেখেছিল একদম ক্লাস 9-10 আমি একটা মাস্টার পেয়েছিলাম, তাও ওই মানে গ্রুপে যে হয়, মানে তাও সেখানে মা গিয়ে রিকোয়েস্ট করেছে যে আমি তো অত টাকা দিতে পারবো না, যে এই টাকাটা আমার ছেলেটাকে একটু, যাই হোক ওইভাবে কোনোভাবে টেনে মেনে কোনোভাবে পাশ করে গেছি। কিন্তু আমার ধ্যানটা এদিকে। তারপরে তাও দেখলাম যে আমি যে যোগ্যতায় অর্জন করছি এডুকেশনাল, তাতে তো আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমার সেই নাম্বারই নেই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন আমার কমপ্লিট হয়নি, মানে বিকম অব্দি অ্যাপিয়ার বলতে পারেন। তো যাই হোক, আমি এই যে পরীক্ষায় যে বিভিন্ন রকম ইয়েগুলো হতো, পরীক্ষাগুলো হতো, Competitive যে সেগুলো বসার যোগ্যতাই তো অর্জন করতে পারিনি, কারণ একটা নির্দিষ্ট নাম্বার হলেই তবে তারা পারবে, সেটা আমার ছিল না বলে করিনি। এবং এই কারণে প্রাইভেট কাজ করতে হয়েছে আমাকে, মানে বিভিন্ন ডিস্ট্রিবিউটার আন্ডারে কাজ করেছি, কিন্তু থিয়েটারটা কন্টিনিউ করেছি। মানে এরকমও হয়েছে যে ডিস্ট্রিবিউটার আন্ডারে গেলাম, যে সকালবেলা কাজে ডিউটিতে জয়েন করলাম, তারপর দেখা গেল যে 1:30টার মধ্যে তার কমপ্লিট করে তাকে বুঝিয়ে আসতে হবে। এবার আমার দল হয়তো একটা দূরে কোথাও কম্পিটিশনে যাচ্ছি আমরা, হয়তো সবাই স্নান খাওয়া দাওয়া করে নির্দিষ্ট সময় এসেছে, কিন্তু আমাকে যেহেতু আমার কাজে বেরোতে হয়েছে, আর দিনের শেষে হয়তো মানে মাসের শেষে হয়তো 1200-1500 টাকা পেতাম, তাতে কিছুই হতো না। তো তখন মূল্য ছিল, তখন টাকা ওই টাকাটার মূল্য ছিল। যাই হোক, ওইভাবে বললো যে সাইকেলটা তখন একটা নির্দিষ্ট, মানে বেলঘরিয়া স্টেট গ্যারেজের উল্টো দিকে একটা চায়ের দোকান ছিল, তাই সেখানে কেটিদার চায়ের দোকান, মানে বিখ্যাত, এখন আছে কিনা জানি না। তো সেখানে সাইকেল রেখে আমি বললাম চল, সরে চলে গেলাম। আমি ব্যাগ ফ্যাগ আগেই দিয়ে দিয়েছি বন্ধুবান্ধবকে যে আমার কস্টিউম ফাস্টিউম নিয়ে রাখবি, ওই রাস্তায় চলে গেলাম। ভাই সকালবেলা জানি শোয়া আছে বলে সকালবেলা স্নান করে বেরিয়েছিলাম। এবার বাকিরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করেছে, আমি কিন্তু খাওয়া দাওয়া আমার হয়নি, কারণ আমি তো বাড়িই যেতে পারি, আর বাইরে যে কিছু কিনে খাবো সেই অর্থও ছিল না। যাই হোক ওইভাবে চলে গেলাম। এবার যখন একটা জায়গায় ট্রেনের বাসে করে যেতাম, গিয়ে একটা জায়গায় নামলাম, ওখান থেকে আবার একটা ভ্যানে করে যেতে হবে আমাদের মাল রিকুইশন নিয়ে। তো তখন হয়তো একটা দোকানে চা খাওয়া হলো, তখন হয়তো বললাম যে ভাই আমি একটা পাউরুটি খাবো। বলছি দুপুরবেলা এখন পাউরুটি খাবে? ভাই দুপুর কোথায়, বিকেল হয়ে গেছে, আমি তো লাঞ্চ করিনি, খিদে পেয়েছে। তো বলে তুমি বলবে তো, যাই হোক ওরা ব্যবস্থা করে দিত।